নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস বা ব্লাড সুগার এই সমস্যাতে আমরা অনেকেই জেরবার, আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু তারা অনেকেই এই ডায়াবেটিসের শিকার। কিন্তু আমাদের যেটা আজকের দিনে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে শুধু কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করা নয়, একদম ডায়াবেটিসকে পুরোপুরি সারিয়ে ফেলতে হবে এবং যাতে ডায়াবেটিস না হয় তার জন্য কি করতে হবে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলতে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট ডক্টর এস এ মল্লিককে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, ডায়াবেটিক রোগীর সংখ্যা ক্রমাগত যেভাবে বাড়ছে, আজকের দিনে আমাদের প্রধান যেটা ফোকাস হওয়া উচিত যে আমরা কাউকে ডায়াবেটিস হতে দেব না, বা যাদের হয়ে গেছে তাদেরকে আমরা একদম রিভার্স করব বা সারিয়ে দেব, আর তার পাশাপাশি যাদের বেড়ে গেছে তাদের কন্ট্রোল করব। কি উপায় রয়েছে? ডায়াবেটিস এমন একটা রোগ, এটাকে আপনি বলতে পারেন এনভায়রনমেন্টাল, এটা বলতে পারেন আপনি জেনেটিক, এটাকে আপনি বলতে পারেন হরমোনাল, এথনিসিটির ওপরেও বেস করে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস এমন একটা অসুখ, সেটা রিভার্স করাটা একটু পরে চিন্তা করুন, প্রথমে প্রিভেন্ট করার চেষ্টা করুন। প্রথম থেকে যারা ওবেসিটি হচ্ছে, বডি ওয়েটটা কমানোর চেষ্টা করুন। বডি ওয়েট বাড়তেই দেবেন না, একবার বডি ওয়েট বেড়ে গেলে কমাতে অসুবিধে, কমতে চায় না অনেক ক্ষেত্রে, প্লাস ইনসুলিন রেজিস্ট্যান্স হলে অনেক সময় ডায়াবেটিসটা শুরুই হয়ে যায়। তাহলে যখন বডি ওয়েট বাড়ছে তখনই আটকানোর চেষ্টা করুন, তখনই এক্সারসাইজ করুন, তখনই স্ট্রেস লেভেল কমান, তখনই যোগা মেডিটেশন করুন স্ট্রেস লেভেল কমানোর জন্য, তখনই ভালো করে ঘুমান। ঘুম খুব ইম্পর্টেন্ট। যারা ভালো করে ঘুমান না, বা রাত্রে ঘুম আসে না, বা যারা নাইট শিফটে কাজ করেন, বা রাত্রিবেলা বসে বসে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের সিনেমা বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা দেখছেন, ঘুমাচ্ছেন না, ভাবছেন আমার ঘুম আসছে না, 3 ঘন্টা ঘুমিয়ে অফিস চলে যাব, তাদের ক্ষেত্রে বলি এই যে না ঘুমানোর জন্য বডিতে স্ট্রেস লেভেল বাড়ছে, কর্টিসল বলে স্ট্রেস হরমোন বাড়বে, স্ট্রেস হরমোন বাড়লে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, ওবেসিটি হবে, জাঙ্ক ফুড, ফ্রাইড আইটেমস, ফাস্ট ফুড, অস্বাস্থ্যকর খাবারের প্রতি আমাদের ইনক্লানেশন হবে, কারণ আমরা সেই সব বাজে খাবারগুলো খেতে ইচ্ছা করবে। বডি বুঝতে পারে না কী কারণে আমাদের বডিতে স্ট্রেস হচ্ছে, ভাবে যে কোনো কারণে খাবারের অভাব হয়েছে, বডি আপনাকে বেশি করে খাওয়াবে, তার জন্য আপনি মোটা হয়ে যাবেন, তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, তার জন্য ডায়াবেটিস হবে। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা কোন লেভেল থেকে হচ্ছে। ফলে আপনি যে 7 দিন আর 10 দিন ঘুমোচ্ছেন না, আপনি দেখবেন আপনার ব্রেন ভালো করে কাজ করবে না, আপনি মনে রাখতে পারবেন না, ক্যালকুলেশন করতে পারবেন না, ব্রেন ফগিং হবে, কগনিটিভ ডিসফাংশন হবে, কনসেন্ট্রেশন কাজে করতে পারবেন না। এই জিনিসগুলো আমাদের ম্যানেজ করতে হবে। সুতরাং ডায়াবেটিসটা আটকাতে গেলে ফার্স্ট আমাদের বডি ওয়েট নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের ঠিক করে ঘুমাতে হবে, আমাদের ভালো খাবার দাবার খেতে হবে, স্ট্রেস ম্যানেজ করতে হবে, অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকতে হবে। এবার ভালো খাবার আমরা কি খাবো? ভালো খাবার খেতে গেলে আমাদের শাকসবজি ফলমূল বাড়াতে হবে, খাওয়া, ময়দা জাতীয় খাবার কমাতে হবে, চিনি, গুড়, মিছরি, মধু, বাতাসা, নকুলদানা সব একই জিনিস। অনেকে বলেন চিনি খাচ্ছি না, গুড় দিয়ে চা খাই, একই ব্যাপার, সেই চিনিই যাচ্ছে, অন্য ফর্মে যাচ্ছে। ফাস্টফুড কমানো, ময়দা থেকে তৈরি জিনিস কমানো, মানে কি? পিৎজা, প্যাটিস, বার্গার, পাস্তা, পেস্ট্রিজ, কেক, বিস্কিট, নুডলস, কুকিজ, এগুলো কম খেতে হবে। আইসক্রিম খেতে হবে, কম খেতে হবে। তারপরে কি কোনো কিছুই খাবেন না? কোনোদিন শখ হলো একদিন খেলেন, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন এক একটা ডিফারেন্ট শখ হয়, আজকে আইসক্রিমের শখ হলো, কালকে গুড়ের পাটালির শখ হলো, পরশুদিন বিরিয়ানির শখ হলো, তার পরের দিন নুডলসের শখ হলো, তার পরের দিন, তাহলে 7 দিনে যদি 7 রকম শখ হয়, তা বডি ওয়েট বেড়ে গিয়ে ওজন বেড়ে যাবে। তো আপনার শখটা মাসে একদিনের জন্য সীমাবদ্ধ রাখতে হবে, সেদিন আপনি চিটমিট হিসাবে করতে পারেন। আর রোজ এক্সারসাইজ করা, 30 থেকে 45 মিনিট ওয়াক করুন, জোরে জোরে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করুন, সেটা ব্যান্ড নিয়ে হোক, বা পিলাটিস হোক, বা বডি ওয়েটের এগেনস্টে হোক। ইন্টেন্সিভ এক্সারসাইজ করতে পারেন। যারা বহুদিন ধরে এক্সারসাইজ করছেন না, হার্টের অবস্থা জেনে এক্সারসাইজ শুরু করুন, যাতে হার্টের কোনো ক্ষতি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে। আর যাদের ডায়াবেটিস হয়েছে তারা ডায়াবেটিস রিভার্সালের চেষ্টা করুন, কিন্তু তার সাথে ওষুধ বন্ধ করে নয়। এটা একটা মারাত্মক ভুল যে আপনি রিভার্সাল স্টার্ট করলাম বলে ওষুধ বন্ধ করে করলাম, নিয়ে সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে গেল, যে হাসপাতালে চলে গেল, বা একটা সিভিয়ার কোনো ইনফেকশন হয়ে সেপ্টিসিমিয়া ডেভেলপ করলো, সেটা কাজের না। ওষুধ খেতে খেতে রিভার্সালের চেষ্টা করা, ডাক্তারবাবুর আন্ডারে থাকা, ডাক্তারবাবু ওষুধের ডোজ কমাবেন, ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন কীভাবে থাকবেন, সেটা পুরোটা ডাক্তারবাবু গাইড করবেন। আপনি নিজে থেকে ইউটিউবের ভিডিও দেখে বা ইন্টারনেটে তথ্য সংগ্রহ করে নিজে থেকে করতে গেলে হবে না। ডায়াবেটিস একটা সায়েন্স, সায়েন্টিফিক্যালি এটাকে কমব্যাট করতে হবে। এটা এটা জাস্ট কোনো বুজরুকি দিয়ে বা কোনো অন্যভাবে এটাকে ম্যানেজ করতে গেলে হবে না।
ঝাড়ফুঁকের এটা অসুখ নয়, এটা একটা বড় অসুখ, এর জটিলতা খুব গভীরে হয় এবং খুব গ্রেটলি কমপ্লিকেশনস হয়। সেই জন্য এটা কারো কোনো একটা ডাক্তারবাবুর আন্ডারে থেকে এটা ম্যানেজ করা উচিত। ঠিক আছে, আমার এই প্রসঙ্গে আর দুটো জায়গায় আপনার কাছে প্রশ্ন আছে। আপনি ওবিসিটির কথা বললেন যে ওবিসিটিটা একটা বিরাট বড় আজকে দিনের সমস্যা। স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে খাবারের যে টাইমিং সেখানে একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ডিনার যে টাইমটা হচ্ছে 11টায় হচ্ছে, কখনো রাত্রি 2টোয় হচ্ছে, রাত্রি 3টে হচ্ছে। স্যার, এটা ওবিসিটি বাড়বার জন্য কতটা দায়ী এবং ডায়াবেটিস বাড়ার জন্য কতটা দায়ী? এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, আপনি খুব ভালো একটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন। আমি এ ব্যাপারে পয়েন্ট ওয়াইজ কতগুলো কথা বলছি। 1 নম্বর হচ্ছে যারা ব্রেকফাস্ট করেন না তাদের ওবেসিটি হয়। 2 নম্বর যারা টাইমে খান, মানে উল্টোপাল্টা টাইমে খান, লাঞ্চ খাচ্ছেন 5টায়, ডিনার খাচ্ছেন 12টায়, ব্রেকফাস্ট খাচ্ছেন 12টায় 11টায়, তাদের ওবেসিটি হয়। যারা অ্যালকোহল খাচ্ছেন তাদের ওবেসিটি হবে, কারণ অ্যালকোহলের ওপেন ক্যালোরি এবং তার সঙ্গে ওবেসিটির একটা সম্পর্ক আছে। যারা মিল স্কিপ করছেন তাদের ওবেসিটি হবে, কারণ যে গ্রেলিন বলে আমাদের বডিতে হরমোন আছে, আপনার যে বডির নির্দিষ্ট যে মেটাবলিজম সেটাকে অল্টার করে দেবে, তার জন্য ওবেসিটি হবে। 5 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোর্শন কন্ট্রোল। আপনি কি খাবার খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। যে আপনি ফলই খাচ্ছেন, ফল খুব তো স্বাস্থ্যকর খাবার, কিন্তু 4 গামলা ফল খেয়ে নিলেন, ওবেসিটি হয়ে যাবে। পোর্শন কন্ট্রোলটা করতে হবে। 6 নম্বর, যারা ফাস্টিং করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন বা উপোস করেন বা রোজা করেন, তাদের ওবেসিটি হওয়ার সম্ভাবনা কম, অটোফ্যাজি বলে একটা সিস্টেম বডিতে অ্যাক্টিভেটেড হয়ে যায় বলে। আর 7 নম্বর, যারা রেগুলার ওয়েট মেজার করেন বাড়িতে, তাদের মধ্যে ওবেসিটি হওয়ার সম্ভাবনা কম। এটা একটা সায়েন্টিফিক স্টাডি হয়েছিল, যারা বাড়িতে নিজেদের ওয়েট চেক করছেন তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং এই যদি 7টা পয়েন্ট আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার মধ্যে ওবেসিটি হবে না, হওয়ার চান্স অনেকটা কমে যাবে। আর দেখা গেছে যারা অনেক রাত্রিবেলা ডিনার করছেন, আজকাল এটা ফ্যাশন হয়েছে রাত্রি 12টা 2টো 3টের সময় ডিনার করা, তারা দেখা গেছে যে সন্ধ্যেবেলাতে কিছু না কিছু একটা ভারী খাবার খাচ্ছেন, সেটাও একটা ওবেসিটির কারণ। সেই ভারী খাবারগুলো জাঙ্ক ফুড কাইন্ড অফ থিং, তাতে ওবেসিটি হবে। আপনি যদি দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা বাইরের দেশগুলোতে যে বয়সে ডায়াবেটিসটা শুরু হচ্ছে, ভারতবর্ষে তার 1 ডেকেড মানে 10 বছর আগে হচ্ছে, কারণ আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজড। আমরা যারা ইন্ডিয়ানস বা বাংলাদেশি বা শ্রীলঙ্কাতে আছি বা পাকিস্তান, এই চত্বরটাতে, এইখানে জেনেটিক্যালি আমরা ডায়াবেটিক, লিন বডি ওয়েট আমাদের আমরা খুব মোটাসোটা নই আমরা সবাই, তা সত্ত্বেও আমাদের ডায়াবেটিস হতে পারে। তার কারণ হচ্ছে আমাদের জেনেটিক যে গঠন সেটা একটু ভিন্ন ধরনের, প্লাস আমাদের খাদ্যাভ্যাসটা ভিন্ন ধরনের। আমরা যে খাবারটা খাই মোস্টলি আমরা কার্বোহাইড্রেট বেসড খাবার খাই। আমরা হয়তো অনেকে আছেন 3 বেলা ভাত খাচ্ছেন এবং তিনি বলছেন আমি তো খাবার নর্মাল খাবারই খাচ্ছি, আমি তো সারাদিন কাজকর্ম করছি, তাহলে আমার ডায়াবেটিস কমছে না কেন? তাহলে আমাদের ডায়াবেটিসটা হয়েছে কিছুটা জেনেটিক ফ্যাক্টরের জন্য, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে খুব স্ট্রেস লেভেল বেশি, চারপাশে কাজ করতে হচ্ছে বেশি, ঘুমোতে টাইম পাচ্ছি না, এক্সারসাইজ করার টাইম নেই, আমরা অ্যালকোহল স্মোকিং এগুলোতে অ্যাডিক্টেড, সেগুলো তো জন্য ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল। এখন যদি আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তন করি মানে সেই খাবারগুলো আমরা কম খাই যেগুলো আমরা ডায়াবেটিস করে, রিফাইন্ড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি জাতীয় খাবার, যতটা সম্ভব অস্বাস্থ্যকর খাবার, মানে যেগুলোর মধ্যে ময়দা, মানে ফাইবার কম, সেগুলো খেলে তো শরীরে ওজন বাড়বে, ডায়াবেটিস বাড়বে। আপনি যদি ডায়াবেটিসটা শুরু থেকেই প্রিভেন্ট করতে চান, আপনি জানেন যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনার বাড়িতে কারো না কারো ডায়াবেটিস আছে, তাহলে আপনাকে প্রথম থেকেই সচেতন হতে হবে। সবসময় যে আপনি ওটাকে ডায়াবেটিসটাকে আটকে দিতে পারবেন তা নয়, কিন্তু চেষ্টা করে ডায়াবেটিস হওয়াটাকে আপনি পিছিয়ে দিতে পারেন, এটা 1 নম্বর। আর 2 নম্বর, ডায়াবেটিসের লেভেলটা এমন জায়গায় আপনি রাখতে পারেন যে খুব কম ওষুধে বা খুব কম চিকিৎসার খরচে আপনি ওটাকে ম্যানেজ করতে পারেন, দুটো ইম্পর্টেন্ট। আর 3 নম্বর, যে রিভার্সালের ব্যাপারটা কিন্তু কিওর এক জিনিস না। ডায়াবেটিস হলে রিভার্স করছেন মানে কিছুদিনের জন্য ওষুধ লাগছে না, কিন্তু আবার যদি আমরা লাইফস্টাইল ঠিকঠাক না মেনটেন করি, আবার কিন্তু ডায়াবেটিস যে রোগটা আবার ফিরে আসবে, তাহলে কিওর হওয়া সম্ভব না। আর একটা অ্যাসপেক্ট আছে, কিছু স্টাডি হয়েছে যে কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু সেলসের জেনেটিক মডিফিকেশন করে আমাদের শরীরে ঢুকিয়ে দিয়ে ইনসুলিন প্রডিউসিং সেলসগুলোর মতো যেগুলো মিমিক করে, সেগুলো দিয়ে ইনসুলিন প্রোডাকশন করে ডায়াবেটিসটাকে আমরা কিওর করতে পারি বা কিওর করার চেষ্টা করতে পারি। চায়নাতে এরকম একটা স্টাডি হচ্ছে বা এরকম নিয়ে একটু কাজ হচ্ছে।
কিন্তু মূল বিষয় তো ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। সবার যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে তা তো নয়, বাট ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একদম রিসেপ্টর লেভেল, যেখানে ইনসুলিন রিসেপ্টর কাজ করে। আমি সবসময় বলি যে ইনসুলিনটা একটা চাবির মতো। কোষের মধ্যে সেলসগুলো, যেগুলো আমাদের কোষ আছে, তার মধ্যে গ্লুকোজ ঢুকতে গেলে ওই রিসেপ্টর মানে তালাটাতে ইনসুলিনকে ভালো করে বসতে হবে, তাহলে ওর একটা ফসফোরাইলেশন হয়, তার জন্য গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে খুলে যায়, তার মধ্যে গ্লুকোজ ঢোকে। এই রেজিস্ট্যান্সটা তৈরি হয় কিন্তু রিসেপ্টর লেভেল। আর রিসেপ্টর লেভেল এই রেজিস্ট্যান্সটা তৈরি হয় তার মেন কারণ কিন্তু আমাদের বডি ওয়েট মানে আমাদের ফ্যাট বডিতে যে ডিপোজিটস হচ্ছে, সেই ফ্যাটস থেকে কিছু কেমিক্যাল মিডিয়েটার বেরোয়, যেগুলো এই ফসফোরাইলেশন এই পদ্ধতিটাকে অন্যভাবে মডিফাই করে। তার জন্য ইনসুলিন এই রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে, কাজ করতে পারছে না। আমাকে ওজন কমাতে হবে, মানে ডায়াবেটিসটা রিভার্স করার ফার্স্ট স্টেপ হচ্ছে 5 থেকে 10 কেজি ওজন কমাতে হবে। এবার একজন হচ্ছে লিকলিকে পাতলা, তার ওজন হচ্ছে 45 কেজি 50 কেজি, সে বললো আমি তো ভ্যানিশ হয়ে যাবো 10 কেজি ওজন কমালে। তার মানে সব ক্ষেত্রে আপনি রিভার্স করতে পারবেন না, কিছু জেনেটিক ব্যাপারও আছে যে আপনাকে রিভার্স করতে দেবে না। আপনাদের সঙ্গে কথা বলেই আমরা বুঝতে পেরেছি যে ইনসুলিনের একটা বিরাট বড় ভূমিকা থাকে, এবং আপনি শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সের কথাও বলছিলেন যে ইনসুলিনটা বডিতে সঠিকভাবে সার্কুলেট হলে তবে গ্লুকোজটা সঠিক মাত্রায় শোষণ হয়। এই দুটো কাজ, অর্থাৎ একদিকে ইনসুলিন উৎপাদন আর একদিকে ইনসুলিনের যথাযথ কার্যকর করার বিষয়টা, এটা কোন কোন খাবারগুলো খেলে বেশি হবে? ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার এরকম পার্টিকুলার কোনো খাবার নেই, তবে দেখা গেছে বডিতে ইনফ্লামেশন কমায় এই সব খাবারগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তাহলে ইনফ্লামেশন কমায় কোনগুলো, কোন খাবারগুলো? খুব বেসিক শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ। পানীয়র মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার, লেবু জল, গ্রিন টি এবং কফি, এগুলো হচ্ছে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি কমায় বা ডায়াবেটিস হওয়ার দিকে আমাদের এগিয়ে নিয়ে যায় কোন খাবারগুলো? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি জাতীয় জিনিস, ময়দা জাতীয় জিনিস, এবং যে জিনিসগুলো চটজলদি তৈরি হয়, আর পানীয়র মধ্যে অ্যালকোহল। তো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে শুনলাম। ডায়াবেটিসকে কন্ট্রোল করা শুধু নয়, ডায়াবেটিসকে যেমন সারিয়ে তুলতে হবে, তার পাশাপাশি অল্প বয়সীরাও যাতে ডায়াবেটিস না হয় সেটাকেও আটকে দিতে হবে। তো স্যার যেভাবে বললেন বা যেভাবে আমরা শুনলাম, বুঝলাম, আশা করি এর পরে আপনাদের বোঝার কোনো অসুবিধা রইল না। আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন প্রতিদিন, তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকবে এবং ডায়াবেটিসের মতো একটা ভয়ঙ্কর অসুখ থেকে আমরা প্রত্যেকেই বাঁচতে পারবো এবং অন্যদেরকে বাঁচাতে পারবো। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।